শুভেচ্ছা। আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্তবাকে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। 34টি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলো রয়েছে প্রায় 13.5 লাখ রোহিঙ্গা। সম্প্রতি 1,80,000 জন রোহিঙ্গাকে প্রত্যাবাসনযোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। আরও 70,000 জনের নাম এবং ফটোগ্রাফ বাড়তি যাচাই বাছাইয়ের জন্য অপেক্ষমান রয়েছে। তবে খাদ্য ও আবাসস্থলের নিশ্চয়তা ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন রোহিঙ্গা নেতারা। আবার আরাকান আর্মির দখলে থাকা ভূমিতে জান্তা সরকার কিভাবে রোহিঙ্গাদের ফেরাবে তা নিয়ে দেখা দিয়েছে নানা রকম প্রশ্ন। এ সকল প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আজকের আলোচনা করব। আজকের বিষয় নির্ধারণ করেছি রোহিঙ্গাদের দেশে ফেরা কতদূর। নির্ধারিত আলোচনায় যাবার আগে সম্মানিত অতিথি হিসেবে যারা রয়েছেন শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। রয়েছেন সাবেক রাষ্ট্রদূত শফিউল্লাহ, রয়েছেন মানবাধিকার কর্মী মোহাম্মদ নূর খান। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে সময় দিয়েছেন। এবার মিয়ানমার সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটি আসলো, আমরা কোনো স্পষ্ট রূপরেখা আসলে সেই অর্থে দেখিনি, এবং এই বাস্তবতায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ক্ষেত্রে আসলে কোন কোন ধরনের বিষয়গুলো আপনার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়? শফিউল্লাহ। ধন্যবাদ। রোহিঙ্গা ইস্যুটা কিন্তু 8 বছরের পুরনো ইস্যু। 8 বছরের মধ্যে পৃথিবীর অনেক পরিবর্তন হয়েছে এবং মিয়ানমারের মধ্যেও পরিবর্তন হয়েছে সবচেয়ে বেশি। সেখানে একটা ডেমোক্রেটিক সেট আপ ছিল আং সান সু চির সময়। তখন বাংলাদেশ এবং মিয়ানমার মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি হয় 2018 সালে। সেটা কিন্তু তার পিছনে নেপথ্যে ভূমিকা পালন করেছেন চীন সরকার। এবং সেই চুক্তির টাইটেল ছিল মিয়ানমার ইজ এ ডিসপ্লেসড পারসন টু বাংলাদেশ, রিপার্টিশন অফ ডিসপ্লেসড পারসন অফ মিয়ানমার টু বাংলাদেশ। তো এটাই একটা প্রথম স্বীকৃতি যে এই যারা আসছে তারা মিয়ানমারের লোক, এবং এর আগে তারা বলতো যে এরা সব বাঙালি। এই চুক্তির মাধ্যমে আমরা নীতিগতভাবে বলো যে এটা মিয়ানমারের লোক, কিন্তু প্রশ্ন হলো এখন মিয়ানমার বলছে তো প্রমাণ কি? প্রমাণ দিতে হবে, যদি তাদের কাছে ডকুমেন্ট থাকে তাদেরকে আমরা ফেরত দেব। এটা হল বেসিক প্রিন্সিপাল অফ দ্যাট চুক্তি। সেই চুক্তির অনুসরণ করতে গিয়ে দেখা গেল যে নানা রকমের সমস্যা দেখা দিয়েছে। মিয়ানমার ওয়াজ নট এট অল সিনসিয়ার টু টেক দেম ব্যাক। এনিওয়ে, এরপরে বারবার কথা হয়, আবার তার মধ্যে সিরিয়াসনেসটা আসে না। এরপরে কিন্তু চাইনিজ সরকার আবার 3 বার দু দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে মিটিং করিয়ে দিয়েছে। চায়না একটা অত্যন্ত কনস্ট্রাকটিভ একটা ভূমিকা পালন করেছে ব্যাপারে। এরপরে মিয়ানমারে যারা পরিবর্তন হয়েছে 2021 সনে আং সান সুকে জেলে নিয়ে গেল, তার সরকার পতন হলো, সামরিক বাহিনী সম্পূর্ণভাবে মিয়ানমার দখল করে নেয়। তিনি এখন বর্তমানে পপুলার নোন অ্যাজ জান্তা সরকার। তো এটা বিরাট একটা পরিবর্তন আসছে। এর মধ্যে যেটা হয়েছে, ওআইসি থেকে একটা সম্মেলন হয়েছে। সে সিদ্ধান্ত হয়েছিল যে এটাকে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিয়ে যাব। তো দি গাম্বিয়াকে দিয়েই এই কেসটা করানো হয়, এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সে আবার অ্যাটর্নি জেনারেল, অত্যন্ত ইমিনেন্ট লয়ার, ইন্টারন্যাশনাল ইমিনেন্ট লয়ার। তো এটা কিন্তু হিয়ারিং হয়েছে। সেখানে আং সান সু চি নিজেই তার জান্তা বাহিনীকে সে কিন্তু ডিফেন্ড করেছে। ওদিন যেটা হয়েছে সারা বিশ্বে এটা প্রচারিত হয়েছে। বিশ্বের যত গণমাধ্যম, CNN, BBC বলেন, যারা আল জাজিরা, সারা বিশ্বে সারাদিন এই কোর্ট প্রসিডিংটা লাইভ ব্রডকাস্ট করেছে। তখন রোহিঙ্গা ইস্যুটি সারা বিশ্বের কাছে পৌঁছে দেয়। রোহিঙ্গার কারা, বাংলাদেশ কোথায়? বাংলাদেশ ছোট্ট একটা দেশ, ওয়ার্ল্ডের ম্যাপে নাই, কিন্তু সুতরাং এটা সারা বিশ্বে দেখালো যে এটা মানবতার কি একটা চরম অবস্থার ভিতরে বাংলাদেশিদের সমর্থন দিয়েছে। এনিওয়ে, নাও যে
এটা কিন্তু কয়েক বছর পরে মিলিটারি জান্তা আসার পরে কিন্তু এটা ফ্রোজেন হয়ে যায়। এ নিয়ে আর কোনো প্রগ্রেস হয় নাই। আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিই, যেহেতু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘদিন অতিবাহিত করেছি এবং পরেও আমরা এখন শপথ দিচ্ছি যে মিয়ানমার পৃথিবীর একটা অনন্য সাধারণ দেশ। এদের সাথে অন্য কোনো দেশের কোনো মিল নেই, ইকোনমিক্যালি, পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি মিল নেই। তারা কাট অফ ফ্রম দি ওয়ার্ল্ড। তারা পছন্দ করে না পৃথিবীর সাথে তাদের কয়েকটা দেশ ছাড়া, চায়না, রাশিয়া, জাপান, কয়েকটা ইম্পর্টেন্ট দেশ ছাড়া তা ওদের সাথে সম্পর্ক রাখতে চায় না। ইনওয়ার্ড লুকিং কান্ট্রি। বাংলাদেশ প্রথম ডে ওয়ান বাংলাদেশ স্বাধীনতার পর থেকে কিন্তু আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট ডিপ্লোম্যাট খাজা কায়সারকে বাংলাদেশ ডেঙ্গুনে কিন্তু অ্যাম্বাসাডার করেছিল, যা আমাদের দ্বিতীয় নেইবার ইন্ডিয়ার পরে। কিন্তু ওরা একটু কুইক কনজারভেটিভ টু বিট উইথ দ্য ফরেনার্স আর কি। সে তো যাই হোক, এখন যে পরিবর্তনটা আসছে এটা অলরেডি ব্যাক বার্নারে চলে গেছিলো এইসব, কারণ এর ভিতরে ইউক্রেন যুদ্ধ আরম্ভ হয়েছে। তো সারা বিশ্বের দৃষ্টি তখন ইউরোপের দিকে, আমেরিকার দিকে। একটু এর আগে যদি আসি, 2017-23 নভেম্বরের দিকে তো মিয়ানমারের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট চুক্তি হয়েছিল, যেটি আপনি কিছু বলছিলেন। 17-23 নভেম্বর যদ্দূর মনে পড়ে। তো সেইখানে বলা হচ্ছিল যে 2018 থেকে 2020 এখানে 6টি ধাপে 8 লক্ষ নিশ্চয় ছিল। এটা বাস্তবায়ন করা গেল না কেন? হ্যাঁ, এটা শুনে, এটা হলো যে চুক্তিটা হয়েছে সেখানে বলা হয়েছিল বাংলাদেশ, হ্যাঁ আমরা আমাদের লোক গেস্টে স্বীকার করি, কিন্তু প্রমাণ দিতে হবে যে আমাদের লোক। এইটা অনার্স অন দি রোহিঙ্গা পিপল যারা আসছে তাদের প্রমাণ করতে হবে তারা মিয়ানমার থেকে আসছে, রাখাইন থেকে আসছে। সে ডকুমেন্টেশন দিয়ে তখন ক্যাম্পে যথেষ্ট কাজ হয়েছে। আমাদের উনি নওয়াজ খান যুক্ত ছিলেন। প্রচুর লিস্ট করা হয়েছে, প্রচুর লিস্ট পরে 3-6 দফায় আমরা 8 লক্ষ লোকের লিস্ট আমরা দিয়েছি দফায় দফায়। এবং অনেকের ডকুমেন্টেশন নাই, তার তো এমন অবস্থা আসছে একটা জেনোসাইড কন্ডিশনে তারা তাদের বাড়িঘর থেকে আগুন জ্বলছে, এই অবস্থায় তার ডকুমেন্ট খুঁজবে না যান বাঁচাবে, এই অবস্থায় তারা আসছে। অনেকের ডকুমেন্ট তখন ছিল না। এনিওয়ে তখনও সব মানে এই যে 180 তাদের ডকুমেন্টেশন ছিল, তারা বলছে যে হ্যাঁ এরা ডকুমেন্টেড, এরা আমাদের লোক, এরা আমাদের পর্যায়ক্রমে আমরা তেমন নেব। কিন্তু এর মধ্যে যেটা হয়েছে, তারা কিন্তু কোনো কথাই তারা ঠিক পর্যন্ত তারা কিন্তু রাখে না। এই যে বললো দ্য মোস্ট ডিফিকাল্ট কান্ট্রি তারা ওয়ার্ল্ডের ভিতরে। কারণ এটা হইল যে মিয়ানমারের সামরিক বাহিনী তারা নিজেরা এদের তাড়িয়ে দিয়েছে, এবং মিয়ানমারের যে উগ্রপন্থী তারা আছে, উগ্রপন্থী বুদ্ধিস্ট, তারা চায় না যে এই রোহিঙ্গারা ওদের আবার ফেরত যাক। এটা একটা 3 নম্বর হলো যেখানে এটা একটা অত্যন্ত মিনারেল রিসোর্সেস প্রভিন্স অফ স্টেট অফ আপনার, এটা একটা কোস্টাল কান্ট্রি, এখানে তেল গ্যাসের ভান্ডার। সুতরাং এইখানে ভারত এবং চায়নার ইন্টারেস্ট রয়ে গেছে। সুতরাং যখন এই তাণ্ডব হয় তখন কিন্তু এই দুই দেশ কিন্তু চুপ ছিল, কারণ এখান থেকে যারা বেরিয়ে গেলে তাদের যে অয়েল এক্সপ্লোরেশন, গ্যাস এক্সপ্লোরেশন, বন্দর এসব করা সহজ হবে। সুতরাং এই অবস্থার ভিতরে রোহিঙ্গারা বিতাড়িত হয়েছে। মিয়ানমার আর্মি রাজি হয়েছে, চুক্তি করেছে, কিন্তু এটা ডিলে করে, প্রতিটি জিনিসে তারা ডিলে করে, একটা মিটিং করে, এরপর তার ফিডব্যাক দেয় না, করতে মোটামুটি 8 বছর রক্ষা করে না। আসলে তাদের ইন্টারেস্ট নাই, বিকজ তারা নিজেরা তাড়িয়ে দিয়েছে, আক্রমণ দুর্ব, ওই দেশের লোক পছন্দ করে না ফেরত যাক। সুতরাং এই একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। সো ওরা হলো সব বুদ্ধিস্ট, আর এরা হলো আপনার মুসলিম, পুয়ারেস্ট ক্লাস অফ মুসলিম। সুতরাং পরিবর্তন হয়ে গেল, আং সান সু চলে গেলেন, পরে আর্মি আসলো, আর দীর্ঘদিন এ নিয়ে খুব একটা আলোচনা হয় না। বাংলাদেশ বারবার চেষ্টা করেছে, কিন্তু টেকনিক্যাল কমিটি, ওয়ার্কিং কমিটি এসবগুলো করতে করতে সময় শেষ। এরপরে আসলো আপনার কোভিডের পরে তো অনেক পরিবর্তন হয়ে গেল। এর মধ্যে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা হলো যে আরাকান আর্মি আপনার এই অঞ্চলটি তারা মোটামুটি দখলে নিয়েছে।
কারণ ওইখানে 132টি দেশ এথনিক গ্রুপ আছে, এর মধ্যে 131টি তারা ওদের সংবিধানে স্বীকৃতি আছে, রোহিঙ্গা কিন্তু নাই। সুতরাং তাদেরকে যে আবার ফেরত নিবে, এখান থেকে যারা রোহিঙ্গা যারা আছে তারা বলছে আমাদের তো নাগরিকত্ব দিতে হবে। তো আর একটা কমপ্লেক্স এখানে আসলো, রোহিঙ্গারা বলছে যে আমরা তেমনি যাবো না, আমাদের নাগরিকত্ব দিতে হবে, তখন ফেরত যাবো, আবার ফিরে আসবো। তো এটা কমপ্লেক্সের ভিতরে আমরা পড়েছি। এখন যেটা হয়েছে সেটা হয়েছে একটা বিশেষ কারণে, সেটা হলো প্রফেসর ইউনূস কিন্তু জাতিসংঘে সেপ্টেম্বর মাসে উনি গেলেন, উনি 80টি রাষ্ট্র এবং সংস্থা প্রধানের সাথে দেখা করেছেন, ইনক্লুডিং আমেরিকান প্রেসিডেন্ট। সেখানে জেনারেল অ্যাসেম্বলিতে একটা বলিষ্ঠ বক্তব্য রেখেছেন। প্রফেসর ইউনূস আপনি জানেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, তার বক্তৃতা শোনার জন্য সবাই আগ্রহ সহকারে শুনে। এই বিষয়গুলো আপনার কাছে আবার আসবো শফিউল্লাহ। আমরা একটু মোহাম্মদ নূর খান, আপনার কাছেও একই প্রশ্ন জানতে চাই। মিয়ানমার সরকার তো আসলে তাদের কথা রাখেননি, যেমনটি এম শফিউল্লাহ বলছিলেন। তো সেক্ষেত্রে এখন কর্তৃপক্ষ যেটি বলছে যে 1,80,000-কে ফিরিয়ে নেবেন তারা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছেন। তো এমন বাস্তবতা আসলে কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য? প্রথম হচ্ছে ধরেন ক্রাইসিসটা তো 17 সালের না, ক্রাইসিস তার অনেক আগের থেকে শুরু থেকে বহু দফায় দফায় কিন্তু ওখান থেকে আমাদের এখানে ধাপে ধাপে এসছে। 17 সালে একটা বড় ধরনের ম্যাসাকার হয়েছে, এবং সেই ম্যাসাকার ইঙ্গিত দেয় একটা জাতি গোষ্ঠীকে কীভাবে ধ্বংস করে দেয়, একেবারে ক্লিনজিং করার যে সংজ্ঞা সেটার মধ্যে পড়ে। এবং তারও যদি একটু আগে আমরা খেয়াল করি যে রোহিঙ্গাদের অবস্থানটা কী ছিল মায়ানমারে। প্রথম হচ্ছে মায়ানমারে কিন্তু এক সময় এই রোহিঙ্গা জনগোষ্ঠীদের কিন্তু পার্লামেন্টে প্রতিনিধিত্ব ছিল, জি, তারা নাগরিক ছিলেন। পরবর্তীতে বিভিন্ন সময় আমরা দেখলাম যে তাদের একের পর এক অধিকার কাটল করা হলো। এমনকি ফ্রি মুভমেন্ট বলতে যেটা, যে এক গ্রাম থেকে আরেক গ্রামে আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, সেটারও অনুমোদন নিতে হতো। গরু ছাগল মুরগি কয়টা পালতে পারবে না পারবে সেটারও অনুমোদন লাগতো। এবং বাড়িতে গেস্ট আসলে সে যদি রাত্রি যাপন করে তার আবার একটা অনুমোদন লাগতো। এটা কি শুধু মুসলিমদের জন্য? শুধু এই রোহিঙ্গা জাতিগোষ্ঠীর জন্য, মুসলিম। এমনকি বিয়ে শাদীর জন্য তাদের প্রাক অনুমোদন লাগতো। এই যে একটা অবস্থা, লেখাপড়ার কোনো সুযোগ ছিল না, যার জন্য দেখবেন রোহিঙ্গারা তাদের লেখাপড়ার ক্ষেত্রে মাদ্রাসা নির্ভর। কেন মাদ্রাসা নির্ভর? যে রোহিঙ্গা জনগোষ্ঠীর পড়াশোনার খরচ, মানে ওখানে ছোট ছোট মাদ্রাসা গড়ে উঠেছে, এবং সেটা অনেক ক্ষেত্রে গোপনভাবে পরিচালিত হতো, কারণ সুযোগ দেওয়া হতো না লেখাপড়া করার। তো এরকম একটি অবস্থায় যখন 2017 সালে মানে সামরিক বাহিনী এবং এথনিক কোনো গ্রুপ যারা এই রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর ঝাঁপিয়ে পড়ে, সশস্ত্র গোষ্ঠীগুলি সেনাবাহিনী তাদের উপর হেলিকপ্টার দিয়ে গান ফায়ার করে, এবং মানুষকে তাড়িয়ে দেওয়ার জন্য যেভাবে অর্ধ সার্কেল করে মানুষকে সরাইতে হয় সেই পদ্ধতি, বাড়িতে অগ্নিসংযোগ করা, মানুষ যখন একটা বাড়িতে আশ্রয় নিয়েছে 200-300 লোক, সেই বাড়ি ঘেরাও দিয়ে আগুন দিয়ে সমস্ত মানুষকে হত্যা করা, মানুষ যখন নদী পার হচ্ছে সাঁতরিয়ে সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করা, এবং পিতার কোলে সন্তান, মাতার কোলে সন্তান, এই হত্যাকাণ্ডগুলো দেখেছে তারা। এবং আমরা যে দৃশ্যটা দেখেছি বর্ডারে ওই সময়, যে মানুষ আর লাশ আর আহত একসাথে এসছে, একই নৌকায় আহত লোক আছে, মৃত ব্যক্তি আছে এবং জীবিত মানুষ আছে, এরা আসছে। এই আক্রোশটা কি কারণে? এইটা একটা জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যেই ধরনের আক্রোশ তৈরি করা হয় সেইটারই প্রতিফলন আমরা এখানে দেখেছি। আপনি অবাক হয়ে যাবেন, যখন রোহিঙ্গারা এসছে তারা তো পাহাড় পর্বত অতিক্রম করে এসছে, এবং কেউ বৃদ্ধ মাকে ওই ঝুড়িতে ঝুলিয়ে পেছনে পিঠে ঝুলিয়ে নিয়ে আসছে, বাচ্চাদের তো মাথায় ঘাড়ে বিভিন্নভাবে নিয়ে আসছে, এবং অনেকে রাস্তায় আসার সময় কিন্তু মৃত্যুবরণ করেছে, আহতরাও মারা গেছে এবং সুস্থ ব্যক্তিও কিন্তু রাস্তায় মারা গেছে। এবং এইটা তারাই কেবল বুঝবে যারা জীবনে ভয়ার্ত পরিবেশে পাহাড় অতিক্রম করেছে। যেই রাস্তাটা হয়তো 10 কিলোমিটার, তাকে অতিক্রম করতে হয়েছে 80-90 কিলোমিটার ঘুরে ঘুরে ঘুরে।
এই যে অভিজ্ঞতাগুলি তখন পাহাড়ি মানুষদের কাছে শুনেছি এবং তারা যখন বাংলাদেশে প্রবেশ করেছে, আপনি খেয়াল রাখেন প্রথম 2 থেকে 3 দিন কিন্তু আমরা আমাদের বর্ডার একদম বন্ধ রেখেছিলাম। মানুষকে ঢুকতে দেওয়া হয়নি, চুরি করে বিভিন্ন পথে কিছু মানুষ এসেছে, কিন্তু মূলত ঠেকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মানুষের এত ঢল আর এত আহত আর এত গুলি, আমাদের বর্ডারের কাছে এসেও কিন্তু গুলি করছে, মানুষ মারছে। তখন স্বাভাবিকভাবে মানবতার কারণে আমাদের উন্মুক্ত করতে হয়েছে, আশ্রয় দিতে হয়েছে। এবং সময়টা দেখেন বৃষ্টিকাল ছিল, মানুষ বৃষ্টির ভিতরে এসছে, রাস্তায় দাঁড়িয়েছে, জঙ্গলে দাঁড়িয়েছে। আগস্টের 30 আগস্ট, 27 আগস্ট থেকে শুরু, 25 আগস্ট থেকে শুরু, 27 তারিখে প্রথম, এইভাবে। এবং সেইখানে যে কি অবস্থা, তখন ঈদ সামনে, মানুষ, সরকারি কর্মচারীরা ছুটিতে চলে গেছে, এরকম একটি অবস্থায় স্থানীয় জনগণ রাস্তায় পানি দেওয়া, ওষুধপত্র দেওয়া, চিরামুড়ি দেওয়া, কিছু ভাত দেওয়া, এইভাবে খুব অল্প পরিসরে সাহায্য করা গেছে। তারপর তো কোরবানি ঈদ গেল, ওই সময় কিছু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যে এই মানুষদের পাশে দাঁড়ালো। এবং তারপর আমরা দেখলাম এক পর্যায়ে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট এইটা অংশ নিল। মোট আমরা বলি 13.5 লক্ষ। এটা এখনো কিন্তু রোহিঙ্গারা কিন্তু চোরাই পথে বাংলাদেশে আসছে, এটা কিন্তু বন্ধ হয়নি, আসছে। আমরা আজকে যে চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছি, অর্থাৎ আমরা আশা করছি 1,80,000, 1,80,000 আর পরবর্তীতে 70 লক্ষের একটা লিস্ট। এই লিস্ট কিন্তু এই 17 সাল থেকেই, যখন তাদের আইডি কার্ডটা দেওয়া হয়, তখন থেকে কিন্তু এই ফ্যামিলি লিস্ট করা, তাদের ওখানকার নাগরিকত্বর বা ওখানকার ফ্যামিলি লিস্টের সাথে মিলিয়ে বার্মা সরকারকে দেওয়া, এই প্রক্রিয়াটা কিন্তু চালু ছিল। কিন্তু বার্মা সরকার কখনোই কিন্তু স্বচ্ছতার সাথে বিষয়গুলি সামনে আনেনি, বরং নানান কৌশলে দীর্ঘায়িত করেছে এই রিপ্যাট্রিয়েশনের ব্যাপারটা। আর রিপ্যাট্রিয়েশনের প্রধান শর্তটাই হচ্ছে, যে কোনো ক্ষেত্রে আমরাও তো বাংলাদেশ থেকে, যে কোনো ক্ষেত্রে আমরাও তো বাংলাদেশ থেকে একসময় স্বাধীনতা যুদ্ধের সময় আশ্রয় নিয়েছিলাম পার্শ্ববর্তী দেশে জীবন বাঁচাতে, এবং আমাকে বললেই কি আমি ফিরে আসতে পারতাম? পাকিস্তান তো বহুবার আহ্বান জানিয়েছে, আমরা কি আসি? যে ট্রমা শুধু না, পরিস্থিতির উপর নির্ভর করবে সব। নিরাপত্তা, আজকে যদি আপনার বার্মায় নিরাপত্তা থাকে, আজকে যদি তার নাগরিকত্ব এবং সম্মানটা ফিরিয়ে দেয়, সে তো যাবে, কারণ তার জন্মভূমি থেকে সে এই জায়গায় ওই 5 ফিট বাই 10 ফিট একটা বাসায় কেন থাকবে? তার তো ওখানে আরও বেশি ছিল, জমি ছিল, গাছগাছালি ছিল, আয় রুজির পথ ছিল, কম বেশি লেখাপড়া করার, চুরি করে হলেও লেখাপড়া করার সুযোগ তারা নিজেরা তৈরি করেছিল, ব্যবসা বাণিজ্য ছিল। এইটা থুয়ে কেন তারা এখানে আছে? অর্থাৎ ওইখানে যে কন্ডিশন হইলে তারা যেতে পারে, সেই কন্ডিশনটা ছিল না, এখনো আছে বলে মনে হয় না, বরং এখন বাড়তি একটা ঝামেলা আছে। সেটা হচ্ছে আরকান আর্মি, ওই অঞ্চলটা এখন আরকান আর্মির দখলে। এটা আমাদের মনে রাখতে হবে যে এখন আরকান আর্মির দখলে। সমস্যাটা হচ্ছে বার্মার সরকারের সাথে যুদ্ধ, রোহিঙ্গাদের। আমরা কিন্তু এই দ্বিপাক্ষিক আলোচনা কখনো হতে দেখিনি। আমরা কিন্তু আশ্রয়দাতা ছিলাম, আমরা আলোচনা করেছি মায়ানমারের সাথে। রোহিঙ্গার ভয়েস কিন্তু আমরা রিড করতে পারিনি বিগত দিনে। এখন আমরা চেষ্টা করছি, এই যে নতুন যারা উদ্যোগ নিচ্ছেন কমিটির হাই লেভেলে, খলিলুর রহমান সাহেব দেখলাম 1-2 বার ভিজিটও করেছেন, বসছেন। কিন্তু শুধুমাত্র 2-1টা ভিজিট বা ওই 2-1টা মিটিংয়ের মধ্য দিয়ে সমস্ত জিনিস বোঝা যাবে, আমার কাছে এটা মনে হয় না। এই প্রান্ত থেকে যেমন আপনি রোহিঙ্গাদের অবস্থা, মেজাজ, মর্জি, তাদের অবস্থান বুঝবেন, পাশাপাশি আপনাকে বুঝতে হবে তারা যে এলাকায় যাবেন, তার এলাকায় ফিরে যাবেন, দেখেন তো তার জমির কি কোনো চিহ্ন আছে? আপনারা জানেন, সেগুলো তো নিশ্চিহ্ন করে দিয়েছে। সে তো যেতে চায় নাগরিকত্ব, সম্মান এবং তার নিজের ভূমিতে। এই জায়গাটা তো একটা সেটেলমেন্টে আপনাকে পৌঁছাইতে হবে। দ্বিতীয় হচ্ছে, ওই জায়গাটা তো এখন দখল করে রেখেছে একটা বিদ্রোহী গ্রুপ। সেই বিদ্রোহী গ্রুপকেও তো আপনি আলোচনায়, হ্যাঁ, আপনি আনুষ্ঠানিকভাবে না ডাকেন, নানান কৌশলে তো আপনাকে আলোচনা করতে হবে। আর এই ধরনের গোষ্ঠীর সাথে আলোচনা করে ফলপ্রসূ কতটুকু এই মুহূর্তে করা যাবে, সেটা নিয়ে একটা সন্দেহ আছে। তাহলে সেখানে আপনার একটা সময় আছে। এই যে 1,80,000 বা 70,000-এর যে প্রস্তুতির কথা, এই ধরনের বিভিন্ন সময়ে আমরা শুনেছি। তবে এইবারের একটা অগ্রগতি আছে, সেটা হচ্ছে এইবার একটা
ভালো দিক হচ্ছে এখানে আন্তর্জাতিক সাপোর্টটা আগের চেয়ে বেশি পাচ্ছি আমরা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেই জন্য এখন আমাদেরকে এই জায়গা যদি আমরা অ্যাড্রেস করতে পারি ঠিক মতো, এবং আমরা যদি বিশ্ব জনমতকে যুক্ত করে, বিশ্ববাসীকে যুক্ত করে এই বিষয়টা ফয়সালা করার চেষ্টা করি, তাহলে হয়তো খুব দ্রুত এটা সমাধান করা দ্রুত হবে। দেখেন, একটা আমরা ছোট একটা বিরতি নিয়ে আসি, বিরতি এসে আপনার সাথে আবার আলাপ করছি আমরা। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হলো, ফিরছি খানিকক্ষণ পর, সাথে থাকবেন আশা করি। বিরতির পর আরও একবার স্বাগত। ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্তবাকে, সাথে রয়েছে মোহাম্মদ ইমতিয়াজ, অতিথি হিসেবে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ, রয়েছেন মানবাধিকার কর্মী মোহাম্মদ নূর খান। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত। এম শফিউল্লাহ, রোহিঙ্গাদের আবাসস্থলের ৮০% বর্তমানে নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। আবার কক্সবাজারে অবস্থিত যে রোহিঙ্গা নেতা যারা রয়েছেন তারা বলছেন যে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের একটা ক্লেশ রয়েছে। তো এমতো অবস্থায় আসলে সমাধান কিভাবে সম্ভব হবে? দেখুন, এরা যে এতদিন পরে এই রোহিঙ্গা ইস্যুটা আবার সামনে নিয়ে আসছে ডক্টর ইউনূস সাহেব, এটা কিন্তু হারিয়ে গেছিল। এবং উনি জাতিসংঘে বলেছেন, প্লাস উনি জাতিসংঘের মহাসচিবকে ঢাকাতে নিয়ে আসছেন। উনি এসে আবার যেই ক্যাম্পে গেলেন, 1 লক্ষ রোগীর সাথে ইফতারি করেছেন। এর মাইন্ড সিম্বলিক, সারা ওয়ার্ল্ডের কাছে তুলে ধরা যাবে যে রোহিঙ্গারা কী অবস্থার ভিতরে আছে। কারণ উনি যে মহাসচিব যেখানে যান, সেটা একটা বিশ্বের একটা নিউজের আকারে এটা বাইরে প্রচারিত হয়। সেইটা আসলে এটাকে রিভাইভ করা হয়েছে, যে যেটা আপনি হারিয়ে গেছিল তাকে রিভাইভ করা হয়েছে। নাও ইট টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। জাতিসংঘ মহাসচিবের সাথে আলাপ করেছেন, করার পরে একটা আন্তর্জাতিক সম্মেলন করার কথা উনি বলেছেন। কারণ এখানে এইডটা শ্রিঙ্কিং হয়ে যাচ্ছে, এইডটা কমে আসছে। আমেরিকান এইড বন্ধ করে দিচ্ছে অনেক ব্যাপারে, আবার ইউরোপীয় তাই একই অবস্থার ভিতরে। সো একটা আন্তর্জাতিক সম্মেলন করার কথা আছে এই বছর জাতিসংঘের খাদ্য অধিবেশনের পাশে, সভা একটা ইস্যু। চায়না তুমি গেছেন, এর মধ্যে অন্যতম প্রধান বক্তব্য ছিল যে রোহিঙ্গা সম্বন্ধে আলাপ করা। এবং চায়না সবসময় চেয়েছে যে এটা দ্বিপাক্ষিকভাবে এটা সমাধান সম্ভব, এবং চায়না এই ব্যাপারে যথাভাবে মানে বাংলাদেশের এবং দুই-পক্ষকে সহায়তা করবে। কারণ দুই পক্ষের সাথে চায়নার সম্পর্ক অত্যন্ত ভালো সম্পর্ক, প্রভাব আছে মিয়ানমারের উপরে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে যে সংকটটা এখন বলা হয়েছে আসবে, এই সংকটটা যাবে কোথায়? যাবে তো রাখাইনে তো যে অঞ্চলে আপনার যে রোহিঙ্গাদের বাস, সেটা কিন্তু এখন আরাকান আর্মির অধীনে, ওদের দখলে। তো এখন দেখো যে ডেভেলপমেন্টগুলো হয়েছে, অনেকগুলো ডেভেলপমেন্টের মধ্যে এটা লেটেস্ট এই ডেভেলপমেন্ট। এখন মিয়ানমার সরকার জানতে ইচ্ছা করলেও তো আপনার যদি রোহিঙ্গা আরাকান আর্মির থেকে যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে না হয়, তাহলে কিন্তু তারা যেতে পারবে না। আর 2 নম্বর যারা রোহিঙ্গা যারা আছে, তারাও তো এইসব যাবে না, যে আমাদের আবাসস্থল তো নাই, এবং আমাদের কী নিরাপত্তা আছে সেখানে আমরা যাব। সুতরাং একটা প্রশ্ন তাদের থেকে আসছে, বাংলাদেশ থেকেও আসছে, সেটি হলো যে একটা সেফ জোন করা। একটা সেফ জোন যদি করা হয়, তাহলে তাদের প্রথমত ওদের নিরাপত্তাটা থাকবে। এবং ওখানে সেফ জোনের মধ্যে এটা জাতিসংঘের অধীনে হতে হবে সেফ জোনটা। জাতিসংঘ কতখানি ভূমিকা পালন করতে পারবে? এটা মেম্বার কান্ট্রি যদি রাজি হয়, তাহলে এটা সম্ভব। তার মেম্বার কান্ট্রি যদি চায় সেটা, তবে এখানে মিয়ানমারের কনসার্ন লাগবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, তাহলে কিন্তু এটা সম্ভব। কারণ এটা যদি দেখা যাচ্ছে এখন যেটা, যে বাংলাদেশ কতটুকু বার্ডেন নিতে পারবে এতদিন, এর মধ্যে এটা তো সাইড এফেক্ট আছে। এটা যদি সমাধান না হয়, তাহলে পুরো অঞ্চলে কিন্তু অস্থিরতার সৃষ্টি হবে। এই রোহিঙ্গারা কিন্তু এখানে বাংলাদেশ বসে থাকবে না, তারা পার্শ্ববর্তী সব দেশে চলে যাবে। কারণ এটা সমুদ্রের পাশে অবস্থান আমাদের, এই সমুদ্র দিয়ে তারা বিভিন্ন দেশে চলে যাবে। সুতরাং এটা কন্টেইন করতে হলে সমাধান করতে হবে। প্রধান উপদেষ্টা 14 মার্চে উখিয়ায় যে ইফতারের প্রোগ্রামের কথা বলছেন, সেখানে তিনি যে আশ্বস্ত করলেন যে আগামী ঈদটা তারা সেখানে করতে পারবে, এটা কোন পরিপ্রেক্ষিতে? একটা নোবেল বিজয়ী, উনি মানুষের মনে আশা দিচ্ছেন সারা বিশ্বের কাছে, যে মানুষ কেন গরিব থাকবে, মানুষ কেন স্বাবলম্বী হবে না, এই সম্পদ কেন সবাই পাবে না। উনি একটা আশার প্রতীক।
সেই জন্য ওরা ডিপ্রেস কন্ডিশনে আছে, ওদেরকে একটু আশা দেওয়ার জন্য উনি মনে সাহস দেওয়ার জন্যই উনি বলছেন যে আপনাদের এই দুরবস্থা একসময় কেটে যাবে, আপনারা ঈদ করবেন। তার মানেটা হলো যে কি, এটা মানুষের মনে একটা আশা সঞ্চার করা, হতাশা তারা নিমগ্ন এখন, সেটা কিন্তু একটু ওদেরকে হতাশা কাটার জন্য এই বক্তব্যগুলো দিয়েছেন। এটা সবাই জানে, উনিও জানেন যে 1 বছরের ভিতরে ঈদ করা সম্ভব নয়। সে তো এখন পয়েন্ট হলো যেটা, 3টা কমপ্লেক্স সিচুয়েশন অ্যারাইজ করেছে, একটা বাংলাদেশ, রোহিঙ্গা, আরাকান আর্মি এবং মিলিটারি জুনটা। তো এই 4টা সমন্বয় করা এটা কিন্তু একটা হারকুলিয়ান টাস্ক। কারণ যারা যুদ্ধ করছে দুই পক্ষ, তারা তো এক হবে না। দ্বিতীয়ত যে রোহিঙ্গারা তাদের যাবে না, তাদের যদি নিরাপত্তা এখানে না হয়, যদি একটা জাতিসংঘের অধীনে যদি একটা সেফ জোন হয়, তখন তারা যা উৎসাহ বোধ করবে। এগুলো জাতিসংঘ চেষ্টা এটা হতে পারে। সেই জন্য প্রফেসর ইউনূস চাইছেন যে একটা আন্তর্জাতিক সম্মেলন হোক, এতে তার সবাই মিলে এই যে সেফ জোনটা করা যায় এবং আপনার ওদের একটা আশ্বস্ত করা যায়। তাহলে কিন্তু দেখা যাবে যে চাইনিজ যে ইচ্ছা যে ব্যালেন্টারি সলভ করা সম্ভব এবং চায়না সম্ভব এটাকে সাহায্য করবে। এর না হলে কিন্তু চায়নাকে বাদ দিয়ে কিন্তু আন্তর্জাতিক সম্মেলন করে এটা একা সম্ভব হবে না। চায়নার ওখানে মেইন স্টেক হলো এই অঞ্চলটা যেটা আরাকান দখল করে আছে, তো সম্পদশালী, গ্যাস এবং তেলে ভরপুর। ওখান থেকে 2টো পাইপ লাইনে গ্যাস এবং তেল নিয়ে যাচ্ছে মিয়ানমারের মধ্য দিয়ে আপনার চীনে। সুতরাং তার স্টেক অনেক বেশি। সেই জন্য চীন দুই পক্ষের সাথে সম্পর্ক আছে। বাংলাদেশও তাই আছে। বাংলাদেশও কিন্তু গত 1 বছর, মিনিমাম 1 বছরের মধ্যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আরাকান আর্মির সাথে যোগাযোগ আছে, যদিও এটা নন স্টেট অ্যাক্টর। তারা এটা যদিও এখনো তারা কিন্তু স্বাধীনতা ঘোষণা করেনি। এবং সুতরাং এর মধ্যেও বাংলাদেশ, ভারত এবং চীন ওদের সাথে সম্পর্ক রেখেছে আমাদের প্রয়োজনে। কারণ আমাদের বর্ডার রেখে সীমান্তবর্তী অঞ্চলটাই তারা একটা অঞ্চল দখল করে নিয়ে আসছে, যেটা কিন্তু রোহিঙ্গাদের জন্য বাসস্থান। এবং আমাদের যে দুই দেশের মধ্যে যে বিজনেস ট্রেড, এটা কিন্তু এই অঞ্চল সাথে হয় আমাদের। সুতরাং এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ভাইটাল একটা ইস্যু। আর আমরা চেষ্টা করছি, বাংলাদেশ সরকার, যে একটা সম্পর্ক করা যায় কিনা আরাকান আর্মির সাথে, সে চেষ্টা চলছে। এবং জাতিসংঘের মহাসচিব বলছে কিন্তু এটা ওদের সাথে কথা বলার জন্য। অনেক ধন্যবাদ জনাব খান। আরাকান আর্মির সাথে কথা বলার একটা সুযোগ যদি নেগোশিয়েট হয়, নিশ্চয়ই কোনো কিছুর বিনিময়ে নেগোশিয়েটটা হবে। বাংলাদেশ আসলে কতখানি প্রস্তুত রয়েছে? দেখেন, আমার জানা মতে আসলে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ চেষ্টা করছে এবং সব পক্ষের সাথেই যোগাযোগের চেষ্টা। এবং এই মুহূর্তে আমাদের অবস্থানটা খুব দৃঢ় বলতে পারি, সুবিধাজনক অবস্থায় আমরা আছি। যেমন ধরেন চীন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে সরকার, এটা কিন্তু আমাদের জন্য এই মুহূর্তে একটা প্লাস পয়েন্ট। কিন্তু সেটা তো খুব বেশি সময়, কতদিন থাকবে সেটা তো এখনো বলা যাচ্ছে না। সেটা সবচেয়ে বড় কথা না, কাজটা শুরু হওয়া দরকার। তারপর দ্বিতীয় হচ্ছে যে চীন এমন একটা অবস্থায় আছে, চীনের কিন্তু ব্যবসা বাণিজ্য, যেমন ভারতের কালাদান প্রজেক্ট ওখানে, তেমনি চীনের গ্যাসের এবং অয়েলের একটা বিশাল বাণিজ্য এখানে। ফলে আর চীন কিন্তু দেখেন, চীন যেমন মায়ানমার আর্মির সাথে, মানে মায়ানমার গভর্নমেন্ট, মানে সেনা জান্তার সাথে যেমন তাদের সম্পর্ক আছে, ঠিক বিদ্রোহী গ্রুপগুলোর সাথেও কিন্তু তাদের যথেষ্ট যোগাযোগ রয়েছে এবং প্রভাব আছে। আর এখন যে প্রশ্নটা এসছে নিরাপদ জোন তৈরি করার ব্যাপারে, সেখানে সামরিক জান্তা তো এটা চাইবে, কৌশলগত কারণেই সে চাইবে, যেহেতু সে ওই জায়গাতে নেই। সুতরাং এখন তার অবস্থানটা, আগে যে অবস্থান ছিল নিরাপত্তার জোন তৈরির ক্ষেত্রে বাধা ছিল, সেটা অনেক দুর্বল অবস্থায় থাকবে এখন। ফলে এই সময় বিশেষ করে জাতিসংঘের মহাসচিবের সফর এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি পড়েছে এখানে। আর এখানে কিন্তু মনে রাখতে হবে আমাদের যে এই বিষয়টায় নিকটতম জায়গা হচ্ছে চীন, ভারত, আমেরিকা কিন্তু এইখানে ইনভলভ। আমেরিকাকে কিন্তু বাদ দিয়ে আপনি এখানে খুব বেশি এগোতেও পারবেন না। চীনকে আপনি প্রাধান্য দিবেন, কিন্তু এই অন্যান্য দেশগুলোকেও আপনি বাদ দিতে পারবেন না। যার জন্য প্রশ্ন আসছে
যেমন সাহায্যের ব্যাপারে আমেরিকার সাহায্য কিন্তু সবচেয়ে বেশি রোহিঙ্গাদের ব্যাপারে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আপনি আন্তর্জাতিক সম্মেলনের কথা কেন বলছেন রোহিঙ্গা ইস্যুতে? বলছেন যে অন্যান্য বড় যে দেশগুলো যাদের এখানে স্টেক আছে বা যারা এই বিষয়ে ফয়সালা করতে পারে তাদেরকে একটা সমন্বিতভাবে একটা পরিকল্পনায় নিয়ে আসার জন্য। তো এই উদ্যোগটা যদি সফল হওয়া যায় খুব ভালো। কারণ দেখেন, একটা জাতি গোষ্ঠীকে এই পরিস্থিতির কারণে তাদের সবচেয়ে জ্ঞান অর্জনের যে ব্যাপারটা, শিক্ষার থেকেও কিন্তু তারা বঞ্চিত হয়ে আছে নানান কারণে। কিন্তু আরাকান আর্মি এবং কেন্দ্রীয় সামরিক বাহিনীর মধ্যে যে একটা যুদ্ধ অবস্থা চলছে, এর মধ্যে কি এটার মধ্যে যদি জাতিসংঘ ইনভলভ হয় এবং জাতিসংঘ যদি একটা বাফার জোন তৈরি করার চেষ্টা করে, নিরাপদ বলয় তৈরি করার চেষ্টা করে, সেটা যদি সব সদস্য রাষ্ট্রগুলি যদি সম্মত হয়, তাহলে এটা কিন্তু সম্ভব। এবং সেইটার ক্ষেত্রে দেখেন, আমরা কিন্তু একটা ভৌগোলিক জায়গায় কিন্তু আমরা একটা সুবিধাজনক অবস্থানে আছি। ধরেন বিদ্রোহী গ্রুপগুলো তার পশ্চাৎভূমি কখনো কখনো প্রয়োজন হয়, তার রেশন প্রয়োজন হয়, তার চিকিৎসা প্রয়োজন হয়। ওই প্রান্তে তো পাহাড়, ওইটা তো ডিঙ্গানো এখন তাদের পক্ষে সম্ভব না যুদ্ধ পরিস্থিতিতে। সুতরাং আমাদের ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের বিষয়গুলিকে তারা সুবিবেচনায় না নেওয়া তাদের জন্য কৌশলগত ভুল হতে পারে। সুতরাং আজকের সময়টাকে আমরা যদি ব্যবহার করতে পারি, সব পক্ষকে একটা জায়গায় যদি নিয়ে আসতে পারি, অর্থাৎ সামরিক জান্তা মায়ানমারের এবং আরাকান আর্মি, এদেরকে যদি আমরা একটা জায়গায় সমঝোতার জায়গায় আনতে পারি, এটার মানে এই না যে ওদের যুদ্ধবিরতি কি হবে কি হবে না সেটা পরের ব্যাপার। আমি যদি এই জায়গাটা নিরাপত্তা বলয় তৈরি করে দিতে পারি থ্রু জাতিসংঘ, তাহলে তো একটু অগ্রগতি হচ্ছে এবং সেখানে আমরা আর কিছু না হোক কাজটা শুরু করে দিতে পারি। এইটা খুব জরুরি। আরেকটা জিনিস দেখেন, যেই বিতর্কগুলো মায়ানমার গভর্নমেন্ট তুলেছে, অর্থাৎ নাগরিকত্ব হরণ করার জন্য একে একে নতুন নতুন পদ্ধতি আরোপিত করা হয়েছে, যে এইটা প্রমাণ লাগবে, ওইটা প্রমাণ লাগবে, কোন সালে সে আসছে, এই যে কাজগুলি করেছে, এগুলি তো ধোপে টিকে না। কারণ এই মায়ানমার সরকারের পার্লামেন্টে তো এই রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব ছিল। এই রোহিঙ্গা জনগোষ্ঠী যারা আজকে আমাদের দেশে আসছে, এরা তাদেরই আত্মীয় স্বজন, তারা তো ছিল ওখানে প্রতিনিধি, স্থানীয় সরকারে বলেন, পার্লামেন্টে বলেন। একটা আদেশে এদের সমস্ত নাগরিকত্ব কেড়ে নেবেন আপনি? তার তো ল্যান্ড ওনার, সে তার জন্ম ওখানে। এবং মায়ানমারের যে মায়ানমার এখানে খুব কৌশলে যে কাজটা করেছে, যে সব জাতিসত্তা এবং ক্ষুদ্র গোষ্ঠীকে স্বীকৃতি দিল, রোহিঙ্গাদের স্বীকৃতিটা 60-এর দশকে ক্যান্সেল করছে, 60-এর দশকে বাদ পড়ে এরকম। তো এই জায়গাগুলি যে তাদের কৌশল, এই জায়গা থেকে যদি আন্তর্জাতিক মহল বিবেচনাগুলি নিয়ে আসে, তাহলে কিন্তু খুব বেশি কষ্ট হবে না। একটা জিনিস, যে মায়ানমারের জান্তার সাথে যে আরাকান আর্মির লড়াই, এইটা বন্ধ করার ক্ষেত্রেও কিন্তু আন্তর্জাতিক মহল উদ্যোগী হতে পারেন। এবং সব কিছু এখন কিন্তু নির্ভর করছে আলোচনা কেবল আলোচনার মাধ্যমে। এবং আলোচনাটা ফলপ্রসূ করার জন্য কিছু গ্রাউন্ড ওয়ার্ক করার ব্যাপার আছে, যেটার জন্য আমি মনে করি আমাদের দেশ থেকে, আমাদের তরফ থেকে যে প্রস্তাবনা আছে, একটা আন্তর্জাতিক কনফারেন্স করা এবং সেটার মধ্য দিয়ে বিষয়গুলি আলাপ আলোচনার ভিতর দিয়ে একটা পরিকল্পনা তৈরি করা, সেটাই সম্ভবত এখন আমাদের সবচেয়ে বড় কাজ। কিন্তু এটাও মনে রাখতে হবে যে এটা অনেক কঠিন হবে। আমরা একটা সুবিধাজনক অবস্থানে এখন আছি, কিন্তু কাজটা কঠিন। এইটাকে আপনি দিনক্ষণ নির্ধারণ করে বলার সুযোগ নেই যে এই টাইমের মধ্যে আপনি এটাকে সলভ করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের কোনো এক জায়গায় সম্ভবত আমরা একটু খেই হারিয়ে ফেলেছিলাম। আমরা সবসময় চিন্তা করেছিলাম যে রোহিঙ্গাদের এই সমস্যাটা সম্ভবত বাংলাদেশ আর মায়ানমারের সমস্যা। আসলে সমস্যা তো হচ্ছে মায়ানমারের নাগরিক রোহিঙ্গাদের সাথে মায়ানমার সরকারের সমস্যা। মায়ানমার এই সমস্যার সমাধানের জন্য রোহিঙ্গাদের ভয়েসটা খুব ইম্পর্টেন্ট ছিল, তাদের বিবেচনা, তাদের সাথে আলোচনা করা, এটা কিন্তু অনেক সময় সফলভাবে করা সম্ভব হয়নি। এমনকি তাদের সংগঠিত হওয়ার সুযোগটাও ডেমোক্রেটিক ইয়ের ভিতরেও তো তাদের সংগঠিত হওয়ার সুযোগ থাকা দরকার ছিল, সেটাও কিন্তু আমরা করিনি। যেমন তাদের লেখাপড়া করার সুযোগটাও ছিল না। এই জিনিসগুলি আমার মনে হয় এখন আমাদের বিবেচনায় আনতে হবে। কারণ মনে রাখতে হবে যে লেখাপড়ার ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনি বাক্সের ভিতর বন্দি করে রাখবেন,
আপনি কাউকে শিক্ষার আলো নিতে দিবেন না, এটা ঠিক না। অনেক ধন্যবাদ। শফিউল্লাহ, খুব কঠিন বলছিলেন জনাব খান, এবং সময় বেঁধে দিয়েও আসলে বলা যাচ্ছে না। তো সেক্ষেত্রে যেহেতু রাখাইন মিয়ানমার সরকারের এখন নিয়ন্ত্রণে নেই, সেক্ষেত্রে জান্তা সরকার আসলে কিভাবে সহযোগিতা করতে পারবে? আমাদের তো লিঙ্ক আছে, জান্তা সরকারের সাথে আমাদের কমিউনিকেশন আছে, যদিও এই কমিউনিকেশনগুলো কিন্তু রেসপন্স খুব স্লো রেসপন্স আসে, এবং তারা খুব সম্ভব যতটুকু সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করে। তারা হয়তো মনে করো সময়ের সাথে এটা সলভ হয়ে যাবে, এই লোকগুলো উজরে থেকে যাবে, আমাদের এখানে তারা আসবে না, একবার সেটেল ডাউন দেয়ার, তারা হয়তো এই দেশে আর আসাদের উৎসাহ পাবে না, ইচ্ছা প্রকাশ করবে না। সুতরাং নানা রকম ফ্যাক্টর এখানে জড়িত আছে। তো এর মধ্যে যে জিনিসটা হয়েছে কি, এটাকে আমরা পুনরায় এটাকে একটা ওয়ার্ল্ড ম্যাপে নিয়ে আসছি সাহেব। এটাকে এটা নতুন একটা জীবন দান করা হয়েছে, যেটা অলরেডি অনেকটা মৃতই ছিল। এই একটা বড় জিনিস আমি বলবো এটা হয়েছে এখন। সেই জন্য এই জাতিসংঘের মহাসচিবও কিন্তু এটা উদ্দীপনা দেখিয়েছেন। উনি চেষ্টা করবেন মেম্বার কান্ট্রিগুলোকে কনভিন্স করার জন্য যে এখানে একটা আন্তর্জাতিক সম্মেলন করা যায় কিনা, এবং এটা করলে একটা সেফ জোন করা যায় কিনা, এটাতে স্টেপ বাই স্টেপ এটির দিকে একটা পজিটিভ আউটকাম দিয়ে নেওয়া যায় কিনা। যদিও এটা অত্যন্ত দুরূহ ব্যাপার, এখানে অনেকগুলো আনফর্চুনেটলি অনেকগুলো প্লেয়ার এখানে এসে গেছে। মিয়ানমার তো আছেই জানটা, তারপরে আরাকান আর্মি আছে, রোহিঙ্গারা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে। রোহিঙ্গা কিন্তু তাদের ভিতরে কিন্তু একতা নাই, তাদের ভিতরে যারা প্রো রিপার্টেশন ছিল তাদেরকে তারা গুলি করে মেরেও ফেলেছে। কিন্তু এটা একটা বিরাট একটা ফ্যাক্টর ওদের ভিতরে আছে, লিডারশিপের প্রশ্ন ওদের ভিতরে আছে। একটা আরেকটা হলো যে ভারতের একটা স্টেক এখানে আছে, ভারতের একটা স্টেক আছে। ভারত কতটুকু আপনাকে এই সময় বাংলাদেশে রিসিভ করবে, ভারতের রিসিপটিভ মাইন্ড কতটুকু হবে, সেটাও একটা প্রশ্ন এখানে থেকে যাচ্ছে। যেহেতু এখানে ভারতের অনেক ইনভেস্টমেন্ট আছে, তারা কালাদান পদের করার চেষ্টা করেছে 2008 সন থেকে, কিন্তু এখনো কিছু করতে পারেনি। আবার তারা নর্থ ইস্টের থেকে থাইল্যান্ড এবং মিয়ানমার এবং থাইল্যান্ড একটা অল ওভার রোড করার চেষ্টা করছে পাহাড় পর্বত ভিতর দিয়ে, সেটা খুব একটা আগাচ্ছে না, বাট তারা লেগে আছে এর পিছনে। তো এখানে নানা 2-3টি স্টেক হোল্ডার এখানে আছে। সুতরাং সবচেয়ে যে জিনিসটা আমাদেরকে এখন সাহায্য ধরে হয় কি, কেউ কারোকে খুব একটা গায়ে পড়ি কেউ সাহায্য করে না। ইন্টারডিপেন্ডেন্স, আপনি কতটুকু দেবেন সেই হিসেবে আপনি পাবেন। সুতরাং এখানে চায়না বলেন, জাপান বলেন, মিয়ানমার জুন্টা বলেন, আর আপনার যে আরাকান আর্মি, তারা যদি আমাদের কন্ডিশন দিয়ে দেয়, হ্যাঁ আমরা নিতে পারি, তবে আমাদেরকে তো রিকগনিশন দিবে, আমাদেরকে তো আর্ম সাপ্লাই দিবে, আমাদের নগদ টাকা দিবে, অনেক কিছু আসতে পারে, কোনো কিছুর বিনিময় ছাড়া তো এটা তো গিভ অ্যান্ড টেক। সুতরাং এই আন্ডারগ্রাউন্ড এটা আন্ডারস্ট্যান্ড ডিলিংটা কিন্তু এটা চলছে। আন্ডার কারেন্ট যেটা আমরা বলি সেটা চলছে, সবসময় বাইরে প্রকাশ করা হয় না, আনলেস ইট কাম টু এ সাকসেসফুল এন্ড। আপনি বলছিলেন যে জান্তা সরকারের সাথে আলোচনা চলছে, তো সেক্ষেত্রে তো রোহিঙ্গাদের যে ইস্যুটা, সেই ইস্যুটাই তো নাগরিকত্বের অস্বীকৃতিটাই হচ্ছে বড় বিষয়। তো আমাদের জান্তা সরকার কি আগের যে অবস্থান সেটি পাল্টিয়েছে কিনা? আমি চলছে মানে এই জন্য দেখেন, এটা এখানে ওদের এমবেসি আছে, মিয়ানমারে আমাদের এমবেসি আছে। এমবেসির মাধ্যমে আমরা ফর্মালি ইনফর্মালি সবসময় যোগাযোগ করার চেষ্টা রাখি, এটা কোনোভাবে এটাকে একটা পজিটিভ আউটকাম দিয়ে নেওয়া যায় কিনা। এটা কিন্তু বাইরে প্রকাশিত হয় না, বাইরের চেষ্টা হয় না। তবে মিয়ানমারের দিক থেকে অত্যন্ত স্বাভাবিকভাবেই ইন্টারেস্টটা অত্যন্ত কম, খুবই ইন্টারেস্ট কম রোহিঙ্গাদের ফেরতের ব্যাপারে। তাদের এটা ব্যাপারে কেন, এটা তার ইন্টারনাল কম্পালশন। তাদের দেশের জনগণকে এমনভাবে তারা প্রস্তুত করেছে 1960 সন থেকে, যখন পুরোপুরি আরবি দেশ দখল করে নেয়, তখন থেকে যে এরা এলিয়েন, রোহিঙ্গারা হলো এলিয়েন, এই দেশের লোক না, এইভাবে প্রস্তুত করেছে। এইভাবে আরাকানে বিশেষ করে উগ্র বুদ্ধিস্ট সম্প্রদায় আছে, যারা কিন্তু মিয়ানমার আর্মির সাথে একসাথে রোহিঙ্গাদের তারা আক্রমণ করেছে, হত্যা করেছে, খুন লুটরা তারা করেছে। সেই গ্রুপ তো এখানে আছে,
সেই গ্রুপটা এখনও আছে, সেই লোকগুলো এখনও ওইখানে আছে। সুতরাং এটা একটা অত্যন্ত কি বলবো, এটা এমন কোনো সমস্যা না যেটা এখানে নাই, সব কিছু আছে। এর মধ্যেও এর সময় লাগবে, এর মধ্যে চেষ্টা করে যাওয়া, কোনো একটা উপায় বের করা যায় কি না। তো প্রফেসর ইউনূস সাহেবের প্রচেষ্টায় আমরা এইটাকে একটা পর্যায়ে নিয়ে আসছি এখন, যে যেখান থেকে হয়তো আমরা আরও সামনে নেওয়ার চেষ্টা করব, চেষ্টা উনি হয়তো করবেন, বিকজ অফ হিজ পার্সোনালিটি, হিজ কানেকশন থ্রু দ্য ওয়ার্ল্ড, এবং ফর গুড উইল ফর হিম ইন দ্য ওয়ার্ল্ড। তো এইটা চেষ্টা করে যতটুকু সম্ভব এগিয়ে নেওয়া, এটাকে পর্যায়ে যেন আমরা হারিয়ে না যাই, ঈশ্বর হারিয়ে না যায়, সেই জন্য চেষ্টা চলছে। আমার মনে হয় এটা যে আজকে ওরা স্বীকৃতি দিল, এটাকে ডিপার্টমেন্ট কর্মী তারা বলে নাই, তারা বলতে এরা কোয়ালিফাই করে, এই সংখ্যাটা কোয়ালিফাই করে, বিকজ দে অল দ্য ডকুমেন্টস টু বি মিয়ানমারিজ। না হলে তারা বলছে না এখনো, বাট মিয়ানমারিজ হয়তো হয়তো পাবে সব ডকুমেন্ট থাকলেও। সুতরাং এটা একটা স্বীকৃতি, এটা একটা আমি বলবো যে এটা একটা পজিটিভ একটা আউটকাম, এবং আরও যে সামনে আসবে তো সব সম্পূর্ণ নির্ভর করবে মিয়ানমারের আভ্যন্তরীণ ডাইনামিক্সের উপরে। এটা প্রথমত, আর বাংলাদেশ কতটুকু এনগেজ করে রাখতে পারবে, বাংলাদেশের সাথে কারা থাকবে, সেটাও একটু বিরাট ফ্যাক্টর কিন্তু। এবং আরও সবচেয়ে দৃষ্টি হলো যে আসিয়ান কান্ট্রি, আমাদের দেখেন আমরা বাংলাদেশটা কিন্তু আমাদের আশেপাশে কোনো মুসলিম দেশ নেই, আমরা একটা হিন্দু মেজরিটি কান্ট্রির ভিতরে কিন্তু আমরা আছি। আর আমাদের পাশে বুদ্ধিস্টরা আছে, এক পর্যায়ে মুসলিম সম্প্রদায়, মুসলিম দেশ আছে মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনেই দারুসালাম। সুতরাং এরা আসিয়ানের সদস্য, আমরা চেষ্টা করছি আসিয়ানের সদস্য হওয়ার জন্য, তাহলে ওখানে গেলে আমরা একটা হয়তো স্পেস পাবো, সেই স্পেসে কিন্তু মিয়ানমারও একটা সদস্য। সুতরাং আমরা স্পেস খুঁজছি যে যেখানে গিয়ে আমরা এই সমস্যাটার সমাধান করতে পারবো। জয়েন্ট এফার্ট লাগবে, আমরা একা পারবো না, এটা একটা চেষ্টা আমাদের আছে। এটা কিন্তু সময় লাগবে, দীর্ঘদিনের সময় লাগবে, তবে এটা কিন্তু বেশি দীর্ঘায়িত হলে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হবে, চরমভাবে বিঘ্নিত হবে। আমাদের একটা অঞ্চল হয়তো এক সময় আমাদের অধীনও থাকবে না হয়তো। অনেক ধন্যবাদ জনাব নূর খান, আপনার কাছে একটু আসতে চাই। আশ্রয় শিবিরগুলোতে আপনি তো গিয়েছেন, সে জায়গায় বহুদিন কাজ করেছেন, দেখেছেন কি কি ধরনের সংকট মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে? আসলে দেখেন, একটা হচ্ছে নিরাপত্তার সংকট তো মারাত্মকভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে, কারণ মায়ানমারের যে অস্থিরতা, মায়ানমারের সশস্ত্র গ্রুপগুলোর যে উপস্থিতি, তার ঢেউ কিন্তু এসে আমাদের প্রান্তেও পড়ে। এবং যেহেতু রোহিঙ্গারা নির্যাতিত এবং তাদেরও প্রতিরোধ গড়ার প্রবণতাটা থাকে, এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আরসা, আরএসও এদের অবস্থান ছিল। এবং অতি সাম্প্রতিককালে দেখেছেন আপনি যে আরসার একাধিক নেতা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে অভ্যন্তর থেকে তাদেরকে গ্রেপ্তার করতে হয়েছে, অর্থাৎ শিবির থেকেও নাই, নারায়ণগঞ্জ থেকে, ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করতে হয়েছে। তার মানে আমাদের তাদের নিরাপত্তার সাথে আমাদের নিরাপত্তার একটা কিন্তু যোগসূত্র রয়েছে। এক, দুই নম্বর হচ্ছে আমরা যেটা দেখেছি যে রোহিঙ্গাদের যারা গণতান্ত্রিক পেরিফেরির ভিতরে মানে তাদের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছে, তার ভিতরে অন্যতম ছিল ওদের নেতা মহিবুল্লাহ। তাকে কিভাবে হত্যা করা হলো এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু সে তো হত্যার শিকার হয়েছে, কারা করেছেন বা কি পরিবেশে করা হয়েছে এটা নিয়ে অনেক কথা থাকতে পারে। কিন্তু এটার মধ্য দিয়ে যে জিনিসটা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা হচ্ছে মায়ানমারের মানে নাগরিকদের ভয়েস, রোহিঙ্গা ভয়েস যেটা, সেটা তো একটা সমন্বিত রূপ আমরা তার মধ্য দিয়ে পেতাম, যেটা ওই হত্যাকাণ্ডের পরে অনেকগুলো গ্রুপে বিভক্ত হয়ে গেছে, ফলে নিরাপত্তা আরও বিঘ্নিত হয়েছে। তারপর রোহিঙ্গা শিবিরগুলিতে এত ঘনবসতি, মানে 5 ফিট বাই 8 ফিট ঘরের ভিতর 2 জন 3 জন 4 জন থাকতে হচ্ছে, তাদের প্রাইভেসি বলতে কিছু থাকে না, পানির অভাব, লেখাপড়ার স্কোপ নেই, তারপরে খুন খারাপির ঘটনা প্রতিনিয়ত ঘটছে, ড্রাগের সাথে একটা সংশ্লিষ্টতা, তারপরে নারী শিশু পাচার,
মানুষ পাচারের সাথে এক ধরনের সংশ্লিষ্টতা, এই জিনিসগুলি আমরা দেখেছি। আরেকটা হচ্ছে ওরা স্বপ্ন দেখেছে সবচেয়ে বেশি যেটা, যে নিরাপদ একটা আশ্রয়, এবং যার জন্য আমরা দেখেছি সমুদ্র পথ পাড়ি দিয়ে অস্ট্রেলিয়া বলেন, মালয়েশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, বিভিন্ন জায়গায় চলে যায়। সেক্ষেত্রে তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহযোগিতা নিয়ে প্রায় 5 লাখ রোহিঙ্গা বলা হচ্ছে, যে 5 লাখ রোহিঙ্গা তারা বাংলাদেশের এনআইডি। একটা হচ্ছে যে আমাদের এখানে সেই 80-র দশক থেকে যারা এসছেন তাদের একটা বড় অংশ কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশের এনআইডি তৈরি করে, মানে বিশেষ করে মিডল ইস্টে যে তারা আশ্রয় নিয়েছে, এবং এখন কিন্তু মিডল ইস্টের এই ব্যক্তিদেরকে রোহিঙ্গা পরিচয় থেকে আবার কিন্তু বাংলাদেশ সম্ভবত নাগরিক মানে পাসপোর্ট দিচ্ছে। এটা আমাদের সৌদি আরবের সাথে এগ্রিমেন্টের ভিত্তিতে বা সমঝোতার ভিত্তিতে এটা হচ্ছে। এইটার মধ্য দিয়ে আমাদের ক্রাইসিস কিন্তু আরো বাড়তেছে, কমার এই জায়গায় কমার লক্ষণ নেই। আমাদের ক্রাইসিস কমার সম্ভব একমাত্র ওইখানে শান্তি ফিরে এসে এদেরকে রিপ্যাট্রিয়েশন করা। আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যন্ত একটা ছোট্ট বিষয় যদি একটু জানতে চাই। শুরুর দিকে বলছিলাম যে আমরা প্রায় 14 লাখের মতো রোহিঙ্গা এখানে বসবাস করছে এবং প্রতিদিন সংখ্যা বাড়ছে এবং গড়ে দেখা যাচ্ছে যে প্রতি বছরই 30,000 সন্তান হচ্ছে। তো 8 বছরে প্রায় 2.5 লাখ, 2,40,000। তো সেক্ষেত্রে 14 লাখের কাছাকাছি। তো প্রত্যাবাসনের জন্য বিবেচিত হয়েছে হলো 8 লাখ, বাকি 6 লাখের কি হবে? এটা তো ধাপে ধাপের ব্যাপার। প্রথম হচ্ছে আমরা এখন 8 লাখ হোক, 6 লাখ হোক, 10 লাখ হোক, তবু এটা একটা অগ্রগতি যে তারা নাগরিক না হোক, মায়ানমারের তাদের অবস্থানকে তারা নিশ্চিত করেছে। যদি আমরা ধরি যে তাদের আবাসস্থল ছিল মায়ানমার, যদি এইটুকু আমরা শব্দ দেই যে তারা মায়ানমারের বাসিন্দা ছিল, এইটুকু তো প্রমাণিত। এটা কিন্তু একটা বড় অগ্রগতি, যেটা ছিল না। এখন আবারও বলি, বর্তমান যে প্রেক্ষিত, বর্তমান যে অবস্থা বাংলাদেশের ধরেন লিডারশিপের, এটা কিন্তু আমাদের একটা সুযোগ বয়ে আনছে। মৃতপ্রায় একটা সমস্যা সামনে চলে আসছে, সমাধানের একটা চেষ্টা হচ্ছে। আমরা অবশ্যই আশা রাখতে পারি যে আগামী সময়টিতে এইটা আরও বেগবান হবে এবং দ্রুত একটা সমস্যার সমাধানের দিকে ধাবিত হবে। অনেক ধন্যবাদ। আমরা একটু জনাব এম শফিউল্লাহ, 1 মিনিট সময় আছে, ছোট্ট করে যদি বলেন যে যেই সন্তানগুলো নতুন নতুন করে জন্মগ্রহণ করছে, প্রায় 2,40,000-এর কথা বলছিলাম, এদের আসলে জন্ম সনদটা বা এরা কোথাকার নাগরিক হবে, কিভাবে বিবেচিত হবে? দেখেন, আমরা ওদের রিফিউজির ডিক্লারেশন দিই নেই, সেটাও আমরা তারা আমাদের দেশের নাগরিক না। আমরা এখানে চুক্তি হয়েছে যে ডিসপ্লেস পারসন ফ্রম মিয়ানমার, বুঝছেন, তারা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসছে। আমরা এরা রিফিউজি না, আমরা রিফিউজি যাই না। সুতরাং এই ব্যাপারে আমরা সেফ, তারা ওই দেশের নাগরিক, ওই দেশে তাদের ফেরত যেতে হবে যখন তারা যায়। এইটা তবে যেটা হলো কি, আপনার যে বাংলাদেশের যে সমস্যা, যেটা আমি দেখি বা আমাদের মতো অনেকেই দেখেন, যে জিনিসটা যে এটা যদি একটা নির্দিষ্ট সময় একটা রিজনেবল টাইমের ভিতর না যায়, তাহলে কিন্তু হোস্ট কান্ট্রি হিসাবে বাংলাদেশ ওই অঞ্চলে এরা মেজরিটি হয়ে যাবে, মেজরিটি ওরা হয়ে যাবে। তখন যেটা আজকে লেবাননে হচ্ছে, জর্ডানে হচ্ছে, এই অবস্থার ভিতরে মধ্যপ্রাচ্যের মতো আমার তো একটা অবস্থায় পড়ে যাব। অনেক 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 ধন্যবাদ জনাব এম শফিউল্লাহ, ধন্যবাদ জনাব মোহাম্মদ নূর খান। আমরা পরিশেষে একটি কথাই বলতে চাই, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের যেমন নানা রকম চ্যালেঞ্জ রয়েছে, পাশাপাশি আশাবাদের খবর হলো যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন, রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেছেন, পাশাপাশি বিমস্টেক সম্মেলনের ফাঁকেও বাংলাদেশের সাথে আলোচনা হয়েছে এই ইস্যুতে, এবং আমরা আশা করতেই পারি অদূর ভবিষ্যতে এবং খুব দ্রুতই তারা তাদের নির্ধারিত ভূমিতে ফিরে যাবেন। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের মতো। আগামীকাল নতুন বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।